আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। লাল সবুজের পতাকা মুড়িয়ে বিপ্লবী কণ্ঠস্বর। শরীফ ওসমান বিন হাদির মরদেহ দেশে পৌঁছেছে। সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে লাশবাহী অ্যাম্বুলেন্সে হাদির নিথর দেহ নেওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে হাদির নিহতের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, জানাচ্ছেন হাসান মাহমুদ। বিমানবন্দরের মাটি স্পর্শ করে এক বিপ্লবী দেশে ফিরলেন। তার নিথর দেহ যেন বিপ্লবের জয়গানকে দিকে দিকে দ্বিগুণ করে ছড়িয়ে দিয়েছে। বজ্রকণ্ঠ আর বারুদের আওয়াজে এক হাদির সেই স্লোগান প্রতিধ্বনিত হয়েছে লাখো কণ্ঠে, ইনকিলাব জিন্দাবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিকে বহনকারী বিমান পৌঁছলে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সব দল মতের নেতারা গ্রহণ করেন হাদির কফিন। ঝালকাঠির নলছিটির এক দুর্বার বিপ্লবী হয়ে উঠলেন বাংলাদেশের সময়ের রক্তঝরা প্রতিবাদী এক পোস্টার। শরীফ ওসমান হাদিকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। পথে পথে ওসমান হাদিকে দেখতে হাজারো মানুষের অপেক্ষা আর স্লোগানে উত্তাল ছিল রাজধানীর রাজপথ। ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এই ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে শপথ নিতে চাই এবং আমরা বলতে চাই যে একটি বাংলাদেশপন্থী নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যেতে চাই। ওসমান বিন হাদির মাত্র ৩২ বছরের সংক্ষিপ্ত এক জীবন জনতার হৃদয়ে উছলে পড়া ভালোবাসায় হয়ে উঠেছে গোটা বাংলাদেশের বিপ্লবের বিস্তৃত প্ল্যাটফর্ম, যা সব ছাপিয়ে জায়গা করে নিয়েছে মানুষের মানসপটে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী আবির আহমেদ, যুক্ত হচ্ছে তার সাথে। আবির, হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, আপনি আছেন সেখানে, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? কিছুক্ষণ আগে সেই সন্ধ্যাবেলা যখন হাদির মরদেহ এখানে আনা হয়, এখানে হিমঘরে রাখার জন্য আনা হয়, ঠিক তখন এখানে দেখেছি যে যতই সময় যাচ্ছে এখানে সাধারণ মানুষ এবং উৎসুক জনতা এখানে প্রচুর ছিলেন, হাদির ভক্তরা ছিলেন এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ তারা হাদির মরদেহ, হাদিকে এক নজর দেখার জন্য যে দীর্ঘ প্রতীক্ষা, আমি যে দেখাতে চাই আমার পাশে এখনও অনেক মানুষজন আছেন, তারা হাদির মরদেহ হাদিকে এক নজর দেখার জন্য তারা এখানে অপেক্ষা করছেন যে কখন দেখা যাবে। যদিও আগামীকাল বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন এর আশপাশ এলাকায় ড্রোন উড়ানো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করতে বলা হয়েছে। পরে সেখান থেকে হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে তাকে। তবে সেখানে কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের কোনো কিছু ক্যারি করা যাবে না, এমনটি বলছিলেন। এর আগে আজ সন্ধ্যার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কফিনবন্দি হাদির মরদেহ নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে এখানেই হিমঘরে রাখা হবে তার মরদেহ। ওসমান হাদির জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ
পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানাজাকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে 7টি বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে শনিবার সকাল থেকে দাফন না হওয়া পর্যন্ত ওই এলাকায় চলাচল করতে নিষেধ করে দেওয়া হয়েছে। যাপন শেষ হওয়া পর্যন্ত পরে সেখানে যান চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত এখানে কিছু সাধারণ মানুষ রয়েছেন, তারা সে সন্ধ্যা থেকে প্রায় 4-5 ঘন্টা কেউ এমনটিও বলছেন যে তারা সারা রাত অপেক্ষা করবেন কখন সে সকালে কখন বা দুপুরে যখনই হাদির মরদেহ বের করা হোক, তারা শুধুমাত্র এক নজর দেখার জন্য এখন এখানে অবস্থান করছে। নাহিদ। দর্শক, আমরা শুনছিলাম হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহকর্মী জানাচ্ছিলেন যে ওসমান হাদিকে এক নজর দেখবার জন্য সেখানে তার ভক্তরা ভিড় করে আছে। এদিকে আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ওসমান হাদির নামাজে জানাজা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাজায় আসার সময় কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুকে জানানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। রাজধানীর তোপখানা সড়কে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা 5:45টায় জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশে উদীচী কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদীচীর সাধারণ সম্পাদক জানান, পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে হামলা ও নিউজের সম্পাদক নুরুল কবিরকে হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। আর ছায়ানটে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। সারা দেশে গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা ও ঘৃণা জানিয়েছে বিএনপি। গুলশানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। পরে সংবাদ সম্মেলন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের নাকের ডগায় ঘটা এ ধরনের ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র। পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্কৃতি। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। শান্তিকামী গণতান্ত্রিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস করতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্য বিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সাম্প্রতিক উত্তেজনা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তারা সরাসরি আলোচনা করবেন, এমন তথ্য জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের এমপি এবং পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান শশী থারুর। একই সঙ্গে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের জনগণ এবং সরকারকে তাদের প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর আরও বেশি গুরুত্ব দেবার আহ্বান জানান শশী। তিনি বলেন, ভারতীয় সরকারকে পরিস্থিতি খুব সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। বাংলাদেশে 2টি ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করার বিষয়ে হতাশাজনক হিসেবে আখ্যা দেন এই ভারতীয় এমপি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। শুক্রবার বিবৃতিতে তিনি এই ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। দায়ীদের জবাবদিহি এবং আইনি প্রক্রিয়া নিশ্চিত করার অনুরোধ করেন তিনি। ফলকার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, সতর্ক করে বলেছেন, প্রতিহিংসা এবং প্রতিশোধ কেবল বিভাজন বাড়াবে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে অস্থিরতা যাতে আর না বাড়ে সে বিষয়ে সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নেবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।
সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে 2 বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। দুপুর 12টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এই হত্যাকাণ্ড হয়। নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরানুদ্দিনের ছেলে আশিকুর ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাইদ। বিজিবি জানায় কয়েকজন বাংলাদেশি নাগরিক 600 গজ ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি ছোড়ে। এ সময় আশিকুর ও মোশাহিদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে 2 তরুণের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত ভেঙে তারা চলে যাবার চেষ্টা করার সময় পুলিশ মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে তারা ট্রাকের সঙ্গে ধাক্কা খান এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যায় রিফাত। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেবার পথে মারা যান তিনি। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্ব রোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অন্যদিকে ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। গাজীপুর মহানগরীর পুবাইল থানার বসুগাঁও এলাকায় দিশারি গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। শুক্রবার বিকেলে 3টার দিকে দিশারি পলি অ্যান্ড প্যাকেজিং কারখানায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট গিয়ে সন্ধ্যা 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। নরসিংদীর পলাশে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ডাঙ্গা ভিরিন্দা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মনির হোসেন, ঢাকা 18 আসনের বিএনপি প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ অনেকেই। এ সময় বক্তারা বলেন, দেশপ্রেম ও সাহসী যুবক ছিলেন ওসমান হাদি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।